হ্যালো স্টুডেন্ট, আজকের এই যে ক্লাসটা সেটা বেসিক্যালি কালকে 4 তারিখের যে ক্লাসটি আমাদের দুর্যোগের জন্য হতে পারিনি সেইটারই জন্য আজকে আমি এটা তোমাদেরকে করাচ্ছি। ঠিক, তোমরা জানো 4 তারিখে রাত্রিবেলা আমাদের কি ছিল, একটা রিভিশন ক্লাস ছিল। সেই রিভিশন ক্লাসটা পসিবল হয়ে ওঠেনি ডিউ টু ব্যাড ওয়েদার কন্ডিশন। সেই যে 2 ঘন্টার আমাদের রিভিশন ক্লাসটা ছিল কারেন্ট অ্যাফেয়ার্সের, সেটাকে আমি 1 আওয়ার করে ডিভাইড করে নিয়েছি, এবং এই 1 আওয়ার ডিভাইডেড যে পার্টটা আছে সেইটাই আজকে তোমাদের প্রথম ভাগটা যাচ্ছে। তো চলো আমরা শুরু করে দিই আমাদের ক্লাস। প্রথমেই যেটা বলা হয়েছে সেটা দেখো কি, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসে 2003-2020 এই যে বইটা আছে সেই বইটার রচয়িতাকে, ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ, ঠিক মানে সত্যের ভাষা বলতে পারো। এই বইটি কে লিখেছেন? হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেলড ল্যাঙ্গুয়েজেস অফ ট্রুথ এসে 2003-2020? কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে সালমান রুশদি। চলে গেলাম পরের প্রশ্নে। লিটোরিয়া মিরা নামক সদ্য নিউ গিনিতে আবিষ্কৃত প্রাণীটি কি? এটি একটি প্রাণী যেটা নতুন ডিসকভার হয়েছে বলতে পারো। এই প্রাণীটি কোথায় পাওয়া গেছে? নিউ গিনিতে পাওয়া গেছে। মানে তোমাকে প্রশ্নটা কিন্তু এই প্রশ্ন থেকেও একটা প্রশ্ন আসতে পারে, সেটা কি তোমাকে জিজ্ঞাসা করতে পারে লিটোরিয়া মিরা নামক, এবার হয়তো এই প্রাণীটার নাম দিয়ে দিল, সেটি কোথায় পাওয়া গেছে? কোথায় পাওয়া গেছে? নিউ গিনিতে এটি পাওয়া গেছে। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হচ্ছে এটি একটি ব্যাঙ। রাইট, এটি কি? এটি একটি ব্যাঙ। দেখো চকলেটের মতো পুরো দেখতে ব্যাঙটা, এটা তোমাদের অলরেডি আমি পড়িয়েছিলাম মে মাসের দিকে, এবং সেইটি তোমাদের রিভিশন ক্লাসের মধ্যে আসছে। এই সমস্ত কিছু ডিসকভারিজ তোমাকে কিন্তু মনে রাখতে হবে, এবং আমি বারংবার বলছি আগামী মাসে তোমাদের সিএইচএসএল পরীক্ষা, সিজিএল পরীক্ষা, এরপরে তোমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশের পরীক্ষা থাকবে, তারপরে বাকি থাকবে ডাব্লিউবিসিএস। এই সমস্ত পরীক্ষার জন্য খুব 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 গুরুত্বপূর্ণ হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স। সো ডোন্ট মিস দিস। তোমরা টাইমিং জানো, প্রত্যেক দিন সকাল 7টার সময়। ঠিক, চলো এবার তাহলে একবার দেখে নিই কি বলা যাচ্ছে। লিটোরিয়া মিরা নামক সদ্য নিউ গিনিতে আবিষ্কৃত প্রাণীটি কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে ব্যাঙ। চলে গেলাম পরের পাঠ। নিম্নলিখিত কে ভারতের জাতীয় মানবাধিকার কমিশনের নূতন সভাপতির পদে নিযুক্ত হয়েছেন? দ্যাট মিন্স হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ চেয়ারপারসন অফ ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন অফ ইন্ডিয়া? কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অরুণ মিশ্র, এবং খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু এটি। এখান থেকে আরও একটি প্রশ্ন তোমাদের স্ট্যাটিক জিকে হিসাবেও কিন্তু জিজ্ঞাসা করতে পারে, সেটা কি? সেটা হয়ে যাচ্ছে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন যেটা আছে, ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন তার হেড অফিস। সো ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের হেড অফিস কোথায়? হেড অফিস হয়ে যাচ্ছে নিউ দিল্লি। ঠিক, এর হেড অফিস কোথায়? নিউ দিল্লি। এবং ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন এটা যদি বলা হয় যে কত সালে এস্টাবলিশড হয়েছিল, তাহলে ইয়ার যেটা হচ্ছে সেটা হচ্ছে 1993 সালে এটি এস্টাবলিশড হয়েছিল। সো দিস ইজ ইম্পর্টেন্ট। ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন হেড অফিস কোথায়? নিউ দিল্লি। এখানে ইয়ারের কথা যদি বলা হয় সেটি কোথায়? সেটা হয়ে যাচ্ছে কবে? 1993 সালে। ক্লিয়ার? আর কে হয়েছে এটার জাতীয় মানবাধিকার কমিশনের নূতন সভাপতির পদে? কে এসেছেন? অরুণ মিশ্র এসেছেন। ক্লিয়ার? চলো চলে গেলাম আমরা পরের পার্টে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? কি বলা হয়েছে? বিশ্ব স্বাস্থ্য সংস্থা এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে কাকে নিয়োগ দেওয়া হয়েছে? সো হু জানি আমরা, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। সেই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ পদে কাকে দেওয়া হয়েছে? এর দুটো ভাগ আছে কিন্তু, ঠিক, তার মধ্যে এক্সিকিউটিভ যে পদের কথা বলা হয়েছে সেটা সম্পর্কে বলা হয়েছে। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ, প্যাট্রিক ডি একটিমথ। প্যাট্রিক ডি আমথ। ঠিক, প্যাট্রিক ডি আমথ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আচ্ছা, এখান থেকে আর কিছু প্রশ্ন আসতে পারে, অবভিয়াসলি আসতে পারে। সেটা হচ্ছে স্ট্যাটিক জিকে সম্পর্কে বলা হয়, তাই না? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর বা বলতে পারো এক্সিকিউটিভ চেয়ারম্যান, সেটা তো আমরা পড়লাম। তার সাথে সাথে আমাদের জিজ্ঞাসা কি করতে পারে যে
এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনস হেডকোয়ার্টার কোথায়, বারংবার এটা একদম সিম্পল কোয়েশ্চেন হিসাবে সবসময় জিজ্ঞাসা করে, ঠিক সবসময় জিজ্ঞাসা করে। আর তার সাথে সাথে যেটা জিজ্ঞাসা করে কি, সেটা হয়ে যাচ্ছে এটির ইয়ার। তাহলে এই দুটো জানতে হবে। হেড অফিস কোথায়, দ্যাট ইজ ইন জেনেভা, সুইজারল্যান্ড। এক মিনিট, স্ক্রিনটা একটু গন্ডগোল, জাস্ট ওয়েট আ সেকেন্ড। চলো, জেনেভা সুইজারল্যান্ড। এবং ইয়ারের যদি কথা বলা হয় 1948 7th এপ্রিলে কি হয়েছিল, এটি এস্টাবলিশড হয়েছিল। এবং 7th এপ্রিল সম্পর্কে জানো এটাকে আমরা কি বলি, আমরা বলি ওয়ার্ল্ড হেলথ ডে। কি বলা হয় এটাকে, ওয়ার্ল্ড হেলথ ডে বলা হয়। ক্লিয়ার, ওয়ার্ল্ড হেলথ ডে। আচ্ছা, ওয়ান মোর থিং দ্যাট আই হ্যাভ টু সে, সেটা হয়ে যাচ্ছে এই যে ডক্টর হর্ষবর্ধন দেখছো, হর্ষবর্ধনকে রিপ্লেস করেছেন প্যাট্রিক ডে অ্যামট। মানে 2020 সালে যিনি এই পদে নিযুক্ত হয়েছিলেন তিনি ছিলেন আমাদের ভারতবর্ষের অধিবাসী ডক্টর হর্ষবর্ধন। বর্তমানেরটা হলো, তার সাথে আমরা স্ট্র্যাটেজিকেও কী করলাম এখান থেকে ফটাফট পড়ে নিলাম। চলো চলে গেলাম আমরা পরের পার্টে। চেস্ট এক্সরের সাহায্যে কোভিড-19 সহজে শনাক্তকরণে ভারতীয় সংস্থা দ্বারা চালু করা এআই ভিত্তিক মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভিত্তিক প্ল্যাটফর্মটির নাম কি? প্ল্যাটফর্মটির নাম কি? এটা হচ্ছে প্রশ্ন। প্রশ্নটা কি বলতে চেয়েছে দেখো, বলা হয়েছে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বেসড কী করা হবে, একটা প্ল্যাটফর্ম তৈরি করা হবে যেখানে কি করবে, রুগী যে আছে সে তার চেস্টের একটা এক্সরে সেখানে যদি আপলোড করে দেয়, সেখান থেকে সেই এক্সরে দেখে বোঝা যাবে যে সেই মানুষটি কোভিড পজিটিভ নাকি কোভিড পজিটিভ নয়। কারণ যারা কোভিড পজিটিভ হচ্ছে তাদের নাকি চেস্টের লাংসের মধ্যে কি হচ্ছে, একটা স্পট দেখা যাচ্ছে। তো সেই স্পটটাকে দেখে আইডেন্টিফাই করে নিতে পারবে ডক্টররা এবং তোমাকে কি করবে, সঙ্গে সঙ্গে সেটা জানিয়ে দেবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে সেটা কি করে দেওয়া হবে, তোমার কাছে জানিয়ে দেওয়া হবে। সেটা বেশ সুন্দর, রাইট? খুব তাড়াতাড়ি জানাও যাবে। তো এটার নাম কি রাখা হয়েছে, এক্সরে সেতু, এক্সরে জীবন, নাকি এক্সরে সারথি, এক্সরে পাথ? লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন এ, এক্সরে সেতু। ঠিক, কারেক্ট অ্যান্সারটা কি, এক্সরে সেতু। এটাও কিন্তু কোভিড রিলেটেড বেশ ইম্পর্টেন্ট একটি নিউজ। কোন সংস্থা একটি এআই মানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চালিত প্ল্যাটফর্ম তৈরি করেছে এক্সরে সেতু? এর আগের যে প্রশ্নটা বললাম জাস্ট ওই প্রশ্নের মতোই আর একটা প্রশ্ন। কি বলা হয়েছে, কোন সংস্থা একটি এআই চালিত প্ল্যাটফর্ম তৈরি করেছে যার নাম কি, এক্সরে সেতু। হোয়াটসঅ্যাপের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর কোভিড-19 কি করা হবে, চিহ্নিত করা হবে। কে করেছে চলো দেখে নিই। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের আর্ট পার্ক। কি বলা হয়ে যাচ্ছে, এটা এআরটি পার্ক নয়, বেসিক্যালি এটা হয়ে যাচ্ছে আর্ট পার্ক। ঠিক, এটা কি, এটা হয়ে যাচ্ছে আর্ট পার্ক। তাহলে মনে রাখবে কিন্তু এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণই বলতে পারো। ক্লিয়ার? আচ্ছা, তোমরা সকলে একবার আমি বলবো যে ভিডিওটাকে একটুখানি কি করো, শেয়ার করে দাও, সো দ্যাট আদার পিপল ক্যান জয়েন দ্য সেশনস। চলো, এবার আর্ট পার্কের একটা ফুল ফর্ম আমি তোমাদের তখন পড়িয়েছিলাম, সো এবার এটাকে একবার বলে দিই। আর্ট পার্ক হয়ে যাচ্ছে কি, এআই অ্যান্ড রোবোটিক্স, এআই অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি, এআই অ্যান্ড রোবোটিক্স টেকনোলজি, তার সাথে কি আছে, পার্ক, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অ্যান্ড রোবোটিক টেকনোলজি পার্ক। মুভিং টু দ্য নেক্সট পার্ট। হোয়াটসঅ্যাপের মাধ্যমে ভারতের জন্য অভিযোগ কর্মকর্তা হিসাবে কে নিয়োগ হয়েছেন? বেসিক্যালি এটা হোয়াটসঅ্যাপের মাধ্যমে নয়, হোয়াটসঅ্যাপের জন্য ভারতের অভিযোগ কর্মকর্তা হিসাবে কে নিয়োগ পেয়েছেন, মানে হোয়াটসঅ্যাপের গ্রিভিয়েন্স অফিসার বলতে পারো। ঠিক, হোয়াটসঅ্যাপ যে সোশ্যাল মিডিয়া সাইটটা আছে তো সেখানে বলতে পারো, বা কানেক্টিং মেসেজিং অ্যাপ আছে, তো সেখানে কি করা হচ্ছে, ওখানকার যে গ্রিভিয়েন্স অফিসার মানে অভিযোগ কর্মকর্তা। আমার কোনো প্রবলেম হলে আমি সেখানে কি করব, অভিযোগ জানাবো এবং 15 দিনের মধ্যে আমাকে কি করতে হবে, সলিউশনটা দিয়ে দেবে। এই যে নতুন রুলস এসেছে সেই রুলস হিসাবে কাকে এখানে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হয়েছে। সো লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বি, পরেশ লাল।
রাইট? কারেক্ট অ্যান্সার কি? কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বি পরেশলাল। তাহলে হোয়াটসঅ্যাপ বি পরেশলাল। সেরকম কিন্তু ফেসবুকেরও আছে, ফেসবুকেরও আমাদের গ্রিভিয়েন্স অফিসার আছে, ফেসবুকেরও কি আছে? গ্রিভিয়েন্স অফিসার আছে। এটার নাম কি? এটার নাম হচ্ছে স্ফূর্তি প্রিয়া। কি নাম? স্ফূর্তি প্রিয়া। ক্লিয়ার? দুটোরে কিন্তু মনে রাখবে এবং প্লিজ গুলিয়ে ফেলো না কিন্তু, ভালো করে মনে রাখো। হোয়াটসঅ্যাপের গ্রিভিয়েন্স অফিসার বা অভিযোগ কর্মকর্তা নিয়োগ হিসাবে কে হয়েছেন? সেটা হচ্ছে পরেশ বি লাল। হোয়াটসঅ্যাপ পরেশ, হোয়াটসঅ্যাপ পরেশ। আর ফেসবুকের কোনটা বলা হয়েছে? এফএস মানে স্ফূর্তি প্রিয়া, ফেসবুক স্ফূর্তি প্রিয়া, মনে রাখো। চলে গেলাম পরের পার্টে। পরের প্রশ্নে বলা হয়েছে দেখো, আইবিডিএফ দ্বারা সদ্য গঠিত ডিজিটাল মিডিয়া কন্টেন্ট রেগুলেটরি কাউন্সিলের প্রথম চেয়ারম্যান পদে কে নিযুক্ত হয়েছেন? হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ফার্স্ট চেয়ারম্যান of the newly formed digital media content regulatory council? কি বলা হয়ে যাচ্ছে? আইবিডিএফ। এই আইবিডিএফ কি করেছে? আইবিডিএফ যে ডিজিটাল মিডিয়া আছে সেই ডিজিটাল মিডিয়ার কন্টেন্ট রেগুলেটরি হিসাবে কি করা হয়েছে? প্রথম চেয়ারম্যান পদে তাকে নিযুক্ত করা হয়েছে। কে? কারেক্ট অ্যান্সার যেটা সেটা যাচ্ছে বিক্রমজিৎ সেন। বুঝতে পেরেছো? আমাদের যে বলতে পারো মিডিয়া রেগুলেটরি আছে না, মিডিয়া রেগুলেটরি, সেই মিডিয়া রেগুলেটরির মধ্যে এবার কাকে করা হয়েছে? ডিজিটাল মিডিয়া রেগুলেটরি হিসাবে চেয়ারম্যান হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? বিক্রমজিৎ সেনকে নিযুক্ত করা হয়েছে। চলে গেলাম পরের পার্ট। সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজির CSIR সেন্টারে ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? মানে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর। কিসের ডিরেক্টর? CSIR সেন্টার ফর সেলুলার অ্যান্ড মলিকিউলার বায়োলজি যেটা আছে সেই মলিকিউলার বায়োলজির কে এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন? সো লেটস সি হুইচ ওয়ান ইজ দ্য কারেক্ট অ্যান্সার। কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে বিনয়কে নন্দিকুরি। কারেক্ট অ্যান্সার কি? বিনয়কে নন্দিকুরি। আচ্ছা, একটু আগে আমরা পড়লাম এই যে আমথ, প্যাট্রিক ডে আমথ, ইনি কি হয়েছেন? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ যে বোর্ড আছে সেই এক্সিকিউটিভ বোর্ডের ডিরেক্টর পদে উনি অ্যাপয়েন্টেড হয়েছেন, বা বলতে পারো ডিরেক্টর নয়, নট এক্স্যাক্টলি, ওটাকে চেয়ারম্যানই বলছে। এক্সিকিউটিভ বোর্ডের কি হয়েছেন? চেয়ারম্যান পদে উনি নিযুক্ত হয়েছেন। ঠিক, এটা পড়েছি। এখানে আমরা কি দেখে নিলাম? সেলুলার অ্যান্ড দ্য মলিকিউলার বায়োলজি ডিপার্টমেন্টে কে এসেছেন? বিনয়কে নন্দিকুরি। একবার দেখে নাও ফটাফট, এর আগের পার্টটাই তাহলেই তোমাদের মনে পড়ে যাবে। এই যে বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের এক্সিকিউটিভ বোর্ডের চেয়ারম্যান পদে কে অ্যাপয়েন্টেড হয়েছেন? প্যাট্রিক ডি আমথ হয়েছেন। কে হয়েছেন? প্যাট্রিক ডি আমথ এখানে অ্যাপয়েন্টেড হয়েছেন। ক্লিয়ার? তার আগেও একটা আমরা পড়েছি দেখো, অরুণ মিশ্র। অরুণ মিশ্র যদি কথা বলা হয় তিনি কিসে অ্যাপয়েন্টেড হয়েছেন? ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনে হয়েছেন। দেখো এখানেও আমি কি করেছি, পরপর তোমাদের এখানে ওনার নামটাও দেওয়া হয়েছে। যা, কোথায় গেল? কোন প্রশ্নটা ছিল জানো? এইটা, এই যে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন। ক্লিয়ার? চলো চলে গেলাম পরের পার্ট। এইভাবেই তোমাদের কিন্তু পড়তে হবে। মনে রেখো একটা ব্যাপার, যখনই কারেন্ট অ্যাফেয়ার্স বলো বা অন্য কিছু বলো, তোমরা কি করবে? এইরকমভাবেই সবকটা সেকশনসগুলোকে আলাদা আলাদাভাবে পড়ে নেবে। বুঝতে পারলে? মানে পড়লে আর যখনই অপশানের মধ্যে তোমরা কিছু সিমিলারিটি পাবে, ফটাফট কি করবে? একত্রে করার চেষ্টা করবে। আলাদা আলাদাভাবে পড়লে পড়ার পর যখন অপশানটা চেনা চেনা মনে হচ্ছে সেগুলোকেও কি করবে? সঙ্গে সঙ্গে নিয়ে অ্যানালাইসিস করতে আরম্ভ করবে, তাহলে আর কখনো ভুলবে না। চলে গেলাম পরের পার্ট। এই বছরের আইসিসি হল অফ ফেমের মধ্যে নিচের কে অন্তর্ভুক্ত হয়েছেন? বুঝতে পারলে? মানে সোজা কথায় বলতে পারো আইসিসি হল অফ ফেমে কাকে ইনক্লুড করা হয়েছে, কার নাম নেওয়া হয়েছে? হু অ্যামং দ্য ফলোইং হ্যাজ বিন inducted into the ICC Hall of Fame this year? Correct answer যেটা সেটা কোনটা? সেটা হয়ে যাচ্ছে ভিনু মানকান্দ। রাইট? ভিনু মানকান্দ is the correct answer. স্পোর্টস নিয়ে তো একটা কোয়েশ্চেন্স থাকবেই তোমাদের। মুভিং টু দ্য নেক্সট পার্ট। রাবার বোট কোন রাজ্যে বিশ্বের প্রথম জিএম মানে হয়ে যাচ্ছে জেনেটিক্যালি মডিফাইড,
জেনেটিক্যালি মডিফাইড। ঠিক। রাবার বোর্ড কোন রাজ্যে বিশ্বের প্রথম জিএম রাবারের একটি ফিল্ড ট্রায়াল শুরু করেছে? কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে আমাদের আসাম। কি করা হয়েছে? এটা আসামে করা হয়েছে। এবার আমরা স্ট্যাটিক জিকেটাও পড়বো, কারণ এটাও কিন্তু মানে একদম ইকুয়ালি ইম্পর্টেন্ট, রাইট? যে কোনো পরীক্ষার জন্য ইকুয়ালি ইম্পর্টেন্ট। তো সবার প্রথমে আসামে যে দুটো বায়োস্ফিয়ার রিজার্ভ আছে সেই দুটো বায়োস্ফিয়ার আমি তোমাদের বহুবার পড়িয়েছি, তো আরও দুবার পড়িয়ে দিচ্ছি। বায়োস্ফিয়ার রিজার্ভ আমাদের দুটি আছে। কি কি আছে? ফার্স্ট অফ অল একটি আছে মানস, এই মানস বায়োস্ফিয়ারের মধ্যে মানস ন্যাশনাল পার্কও আছে। আর একটা কোনটা আছে সেটা হচ্ছে ডিব্রু সাইখোয়া, ডিব্রু সাইখোয়া, এটিও কিন্তু আরেকটি। আচ্ছা, আসামের যদি ন্যাশনাল পার্কের কথা বলি, বর্তমানে এই বছরে আসাম একটু ফেমাসও হয়েছে কিসের জন্য? কারণ এখানে আরও দুটি ন্যাশনাল পার্ক তৈরি হয়েছে। তাহলে ন্যাশনাল পার্ক ইন আসাম যদি বলা হয় তাহলে তোমার টোটাল নাম্বার কতগুলো হয়ে গেল? 7খানা হয়ে গেল। টোটাল নাম্বার কতগুলো হয়ে গেছে? 7খানা হয়ে গেছে। কি কি? 1 নাম্বার কাজিরাঙ্গা, কাজিরাঙ্গা ন্যাশনাল পার্ক, মানস ন্যাশনাল পার্ক, 3 নাম্বারে আমি ভাবছি না ওটা দেব। কাজিরাঙ্গা, মানস, আর কি কি ছিল জানো? ওরাং, ইয়েস, ওরাং ন্যাশনাল পার্ক, নামেরি ন্যাশনাল পার্ক, ঠিক, ডিব্রু সাইখোয়া, এখানেই একটা আছে ডিব্রু সাইখোয়া। তারপরে যেটা আছে রাইমোনা, 6 নম্বরে যেটা এসেছে সেটা কোনটা? সেটা যাচ্ছে রাইমোনা। এবং 7 নম্বরে যেটা আছে সেটা যাচ্ছে দিহাং পাটকাই। 7 নম্বরে কি এসেছে? দিহাং পাটকাই এসেছে। তাহলে টোটাল কতগুলো হয়ে গেল? টোটাল হয়ে গেল আমাদের কিন্তু 7টা। ক্লিয়ার? তাহলে রাবার বোর্ড কোন রাজ্যে বিশ্বের প্রথম জিএম রাবার ফিল্ড তৈরি করেছে? জেনেটিক্যালি মডিফাইড রাবারের একটি ফিল্ড ট্রায়াল শুরু করেছে, সেটা হচ্ছে আসামে করেছে। আচ্ছা, আসাম কিন্তু কি করেছে? গার্জিয়ান অফ মিনিস্টার তৈরি করেছে। কি তৈরি করেছে? গার্জিয়ান অফ মিনিস্টার। 13খানা গার্জিয়ান অফ মিনিস্টার তৈরি করেছে। তার মানে মন্ত্রীরা যে সমস্ত প্ল্যানগুলো তৈরি করবে সেই প্ল্যানগুলোকেও যাচাই করে সঠিকভাবে অ্যাপ্লাই হচ্ছে কিনা সেইগুলো কারা দেখবে? এই 13খানা মিনিস্টার অফ গার্জিয়ান দেখবে, গার্জিয়ান অফ মিনিস্টার্স দেখবে, রাইট? এর থেকে আর কি প্রশ্ন জিজ্ঞেস করতে পারে? আমাদের ওয়েস্ট বেঙ্গলে যখন নতুন ইলেকশন হলো, ইলেকশনের পরে নতুন আমাদের যে চিফ মিনিস্টার উনি অ্যাপয়েন্টেড হলেন, আসামেও হয়েছেন। আসামের চিফ মিনিস্টার কিন্তু চেঞ্জ হয়েছে। তাহলে আসামের সিএমকে বর্তমানে যদি বলা হয় সিএমকে, তাহলে সেটার নাম কি হয়ে যাবে? সিএম হেমন্ত বিশ্ব শর্মা। কি হয়ে যাচ্ছে? হিমন্ত বিশ্ব শর্মা হয়ে যাচ্ছে এখানকার সিএম। ক্লিয়ার? অ্যাপার্ট ফ্রম দিস আমরা যদি আর কিছু কথা বলতে চাই, কেরালা থেকে কি জিজ্ঞাসা করা হয়? কেরালা থেকে দেখবে পেরিয়ার রিভারের কথা জিজ্ঞাসা করা হয়, ভেম্বানাথ লেকের কথা জিজ্ঞাসা করা হয়। ভেম্বানাথ লেকের কথা আরও বলি, এটা কিন্তু আমাদের রামসার সাইটের মধ্যে পড়ছে, সেই হিসাবেও অনেক গুরুত্বপূর্ণ। কেরালার ক্লাসিক্যাল ডান্স নিয়ে প্রচুর কনফিউশন হয়, তাহলে আমি বলে দিই কেরালার ক্লাসিক্যাল ডান্সেস। আচ্ছা, আসামের ক্লাসিক্যাল ডান্স সত্রিয়া, এটা ভুলো না। কি নাম? সত্রিয়া। এবার যদি বলে বিহু, বাবু বিহুটা হয়ে যাচ্ছে ফোক। সত্রিয়া, ইট ইজ ক্লাসিক্যাল, রাইট? অ্যান্ড আমি যদি বলি এখানকার বিহু, বিহু কি? বিহু হয়ে যাচ্ছে আমাদের ফোক, ঠিক? এবার মুভিং টু দ্য নেক্সট পার্ট, কেরালার ক্লাসিক্যাল ডান্স সম্পর্কে যদি আমরা একটুখানি পড়তে চাই তাহলে হয়ে যাচ্ছে কথাকলি, কথাকলি এবং মোহিনী আট্যম, মোহিনী আট্যম, ঠিক? কর্ণাটকার কোনো রকম ক্লাসিক্যাল ডান্স নেই, ওড়িশার আছে, সেটি কোনটা? সেটা হয়ে যাচ্ছে ওডিসি। কি নাম? ওডিসি। মুভিং টু দ্য নেক্সট পার্ট, ডক্টর তদং মিনু প্রথম ভারতীয় যিনি
প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক বক্সিং সমিতির কোচ কমিটির সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন। তাহলে বুঝতেই পারছো কতটা গুরুত্বপূর্ণ। মানে তোমাকে আমি প্রশ্নটা করেছি বটে, এই প্রশ্নের মধ্যে থেকেও তোমাদের প্রশ্ন কিন্তু আসতে পারে। প্রশ্নের মধ্যে থেকে প্রশ্ন কিভাবে আসবে, তোমাকে জিজ্ঞাসা করবে প্রথম ভারতীয় মহিলা যিনি আন্তর্জাতিক বক্সিং সমিতি বা বলতে পারো ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনের সদস্য হিসাবে নিযুক্ত হয়েছেন, তার নাম কি? ডক্টর তাদাং মিনু। নাম কি? বারবার রিপিট করতে থাকো, ডক্টর তাদাং মিনু। ডক্টর তাদাং মিনু কোথাকার, এটি প্রশ্নে আমি জিজ্ঞাসা করেছি। কারেক্ট আনসার হয়ে যাচ্ছে অরুণাচল প্রদেশ। কারেক্ট আনসার কি? অরুণাচল প্রদেশ। এই অরুণাচল প্রদেশের একটা জিওগ্রাফিক্যাল লোকেশন হিসাবে যদি বলি, খুব সিম্পল একটা কোয়েশ্চেন, কিবিথু। এই কিবিথু হচ্ছে সব থেকে আমাদের ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া, রাইট? ইস্টার্ন মোস্ট পয়েন্ট অফ ইন্ডিয়া হয়ে যাচ্ছে কি? কিবিথু। চলো চলে গেলাম আমরা পরের পার্ট। কোন রাজ্য সরকার সমস্ত মহিলা এবং যুবকদের জন্য মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা প্রকল্প চালু করেছে? কোন রাজ্য সরকার কি করেছে? সমস্ত মহিলা এবং যুবকদের জন্য, ইউথ এবং তার সাথে সাথে ওমেনদের জন্য কি করেছে? মুখ্যমন্ত্রী উদ্যমী যোজনা লঞ্চ করেছে। কারেক্ট আনসার যেটা সেটা হয়ে যাচ্ছে বিহার। কারেক্ট আনসার কি? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে বিহার। ক্লিয়ার? আচ্ছা, বিহারের একটা ন্যাশনাল পার্কের নাম বলতে পারবে কেউ? বিহারের একটা ন্যাশনাল পার্কের নাম বলতে পারবে? চলো বলে দিই আমি, বাল্মীকি ন্যাশনাল পার্ক। ক্লিয়ার? বাল্মীকি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত? বিহারে অবস্থিত। ঠিক, এটা কিন্তু বর্তমানে একটুখানি নিউজের মধ্যেও রয়েছে, কারণ বলতে পারো 150খানা নতুন প্রজাতির শকুন যেটাকে বলা যায়, মানে ভালচার সিন করা গেছে, মানে দেখা গেছে কোথায়, সেটা হচ্ছে বিহারে। এই বোধহয় আমি 2-3 দিন আগেকার একটা ঘটনা তোমাদের বলছি। কনজারভেশন প্ল্যান যেটা ছিল ভালচার সংরক্ষণ বা শকুন সংরক্ষণের জন্য ভ্যারাইটি প্রজাতির, তো সেটা খুব সাকসেসফুল হয়েছে এবং 150খানা ভালচার কিন্তু দেখা গেছে রিসেন্টলি। সো এইটা নিউজের মধ্যে আছে, তার সাথে সাথে দেখো রাজ্য হিসাবেও কিন্তু এটি নিউজের মধ্যে রয়ে গেছে। সো অবভিয়াসলি এই কোয়েশ্চেন্সটা আমাদের কি করতে হবে? পড়ে রাখতে হবে। ক্লিয়ার? মুভিং টু দ্য নেক্সট পার্ট। জম্মু এবং কাশ্মীরের প্রথম মহিলা যিনি ভারতীয় বিমান বাহিনীর যোদ্ধা পাইলট হিসাবে অন্তর্ভুক্ত হয়েছেন? হু হ্যাজ বিকাম দ্য ফার্স্ট ওমেন ফ্রম দ্য জম্মু অ্যান্ড কাশ্মীর to be inducted as a fighter pilot in the Indian Air Force? Correct answer যেটা সেটা হয়ে যাচ্ছে Mahbooba Sudan is the correct answer. This is the answer. ঠিক, Mahbooba Sudan is the correct answer. Moving to the next part. শতাব্দীর এডেলগিভ হুরুন ফিলান্থ্রপিস্টের তালিকার শীর্ষে কে উঠে এসেছেন? মানে দেখো এই যে এডেলগিভ হুরুন ফিলান্থ্রপিস্ট, মানে এটা বলতে গেলে 100 বছরের পুরনো দাতা যারা দান করে সেই লিস্টের মধ্যে কার নাম উঠে এসেছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে জে টাটা। ঠিক, কারেক্ট আনসার কি? জামশেদজি টাটা ইজ দ্য কারেক্ট আনসার। তার মানে অপশন এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। তো এটা অবভিয়াসলি একটা প্রাইডের ব্যাপার আমাদের জন্য, তো আমাদের এটা মনে রাখতেই হবে। চলে গেলাম পরের প্রশ্নে। মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক পুরস্কার দ্য অর্ডার অফ পোলার স্টার। অবভিয়াসলি সমস্ত অ্যাওয়ার্ড কিন্তু ইম্পর্টেন্ট হয়ে যায়, তোমাদের এটি মনে রাখতে হবে, রাইট? দ্য অর্ডার অফ পোলার স্টার কাকে ভূষিত করা হয়েছে? মানে হু হ্যাজ বিন অনার্ড উইথ দ্য হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড অফ মঙ্গোলিয়া, যেটা কি, যেটা হয়েছে যেরকম আমাদের হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি ভারতরত্ন, এখানেও তাই। দ্য অর্ডার অফ পোলার স্টার কাকে দেওয়া হয়েছে? কারেক্ট আনসার হয়ে যাচ্ছে আমাদের আর.কে. সাবরওয়ালকে দেওয়া হয়েছে। ঠিক, 5 বার এখান থেকে রিডিং পড়ে নাও, ফটাফট মুখস্থ করে নাও। কি হয়েছে? আর.কে. সাবরওয়ালকে মঙ্গোলিয়ার সর্বোচ্চ নাগরিক পুরস্কার দ্য অর্ডার অফ পোলার স্টার প্রোভাইড করা হয়েছে। চলে গেলাম পরের পার্ট। আমাদের নতুন ব্যাচ লঞ্চ স্টার্ট হচ্ছে আজ থেকে 5ই জুন। অলরেডি আর একটা ক্লাস হয়েছে।
জিওগ্রাফির ক্লাস রয়েছে, কিন্তু সেটা তোমরা রেকর্ডিং দেখে নেবে। আর যেন কোনো ক্লাস না মিস হয়, সবকটা ক্লাস যেন তোমরা লাইভ করতে পারো, সেই কথাটা মাথায় রেখে তোমাদের কি করতে হবে, অতি অবশ্যই এই ব্যাচটা কিন্তু পারচেস করে নিতে হবে। পারচেস করার সময় কি করবে, Y266 এই কোডটাকে তোমরা কি করবে, অ্যাপ্লাই করবে। কি বলা যাচ্ছে, Y266 এই কোডটা অ্যাপ্লাই করবে। কি করে অ্যাপ্লাই করতে হয় আমি বলে দিচ্ছি। এবার বলবে ম্যাম দুটো ব্যাচ কি এক? না, এটা হয়ে যাচ্ছে শুধুমাত্র সিঙ্গল ব্যাচ। whereas WBCS মহাপ্যাক হয়ে যাচ্ছে সাবস্ক্রিপশনস, মানে WBCS রিলেটেড সমস্ত ব্যাচ কার মধ্যে পাবে, এই WBCS মহাপ্যাকের মধ্যে পাবে। বোঝা গেছে? WBCS এর সমস্ত ব্যাচ তুমি কোথায় পাবে, WBCS এই মহাপ্যাকের মধ্যে পাবে। এই যে ব্যাচটা দেখছো, এই ব্যাচটা তোমরা কিভাবে ডিল করতে পারবে, তো সবার প্রথমে তোমরা অ্যাপটাকে ডাউনলোড করো। কি করবে, অ্যাপটাকে তোমরা ডাউনলোড করবে। ঠিক, ডাউনলোড করার পর তোমাদের যেটা করতে হবে সেটা কি, সেটা হচ্ছে অ্যাপের একদম এই কর্নারে চলে যাবে, গিয়ে দেখবে স্টোর দেখতে পাবে। সেই স্টোরে যাওয়ার পর তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ওখানে লাইভ ব্যাচেস দেখতে পাবে। এই যে লাইভ ব্যাচেস, এই লাইভ ব্যাচেসে গিয়ে তোমরা ক্লিক করলে সেখান থেকে সমস্ত এই ক্লাসেসগুলো পাবে। একটা 24 মাসের পাবে, একটা 12 মাসের পাবে, যেটাই পাও না কেন তোমরা কি করবে, তোমাদের যেটা মনে হচ্ছে এইটা কিনলে ভালো হয় তো তোমরা সেটা কিনে নিও। কেনার সময় কি করতে হবে, ওখানে অফার অ্যাভেলেবলে গিয়ে Y266 এই কোডটাকে দিয়ে দিতে হবে। ঠিক, আর যদি মনে করো তোমরা যে কোনো অন্য ব্যাচ কিনতে চাইছো, জেনকম ব্যাচ, এই যে এর আগের ব্যাচটা দেখালাম জেনকম ব্যাচ, এই জেনকম ব্যাচটা কিনতে গেলে তোমাদের কি করতে হবে, তোমাদের যেটা করতে হবে সেটা ওই একই স্টোরে গিয়ে লাইভ ক্লাস। WBCS যদি তোমরা কিনতে চাও তাহলে WBCS মহাপ্যাক, WBCS ছাড়া অন্য যে ব্যাচ সেগুলো কি হয়ে যাচ্ছে, জেনকম মহাপ্যাক। মানে একদম সিম্পল ভাষায় বলতে গেলে কি হয়ে যাচ্ছে, দেখো ব্যাচেসগুলোকে আমরা দুটো প্যাকে ভাগ করেছি। সিঙ্গল ব্যাচ তো কিনতেই পারো, তার সাথে সাথে দুটো ভাগে ভাগ করা হয়েছে। কি কি ভাগে ভাগ করা হয়েছে, একটা হচ্ছে তুমি যদি WBCS এর প্রিপারেশন নিতে চাও, আর একটা হচ্ছে আদার্স পরীক্ষার প্রিপারেশন। WBCS এর জন্য কি নেবে, ফর WBCS ইউ হ্যাভ টু চুজ WBCS মহাপ্যাক। ঠিক, এবং আদার্স ব্যাচের জন্য আমরা যদি কথা বলি তাহলে তোমাদের কি চলে আসবে, জেনকম মহাপ্যাক। ঠিক আছে, চলো চলে গেলাম পরের পার্টে। পরের প্রশ্ন বলা আছে, প্রস্তাবিত জাতীয় সম্পদ পুনর্গঠন সংস্থা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হয়েছেন, মানে হু হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য CEO অফ দ্য প্রপোজড ন্যাশনাল অ্যাসেট রিকনস্ট্রাকশন কোম্পানি। এটা ব্যাংকের যে নন পারফর্মিং অ্যাসেট আছে, সেই নন পারফর্মিং অ্যাসেট মানে লোন নিয়ে যাওয়ার পর সেটা ভিজে মালিয়া হয়ে যায়, ডুবে যাচ্ছে, সেই লোনগুলোকে মুক্ত করে কি করবে, ব্যাংককে রেহাই দেবে। এই যে কাজটা, সেই কাজের জন্য কাকে রাখা হয়েছে, ও এখানে তো উত্তর দেওয়াই আছে, পদ্মকুমার এম নায়ার। কোনো ব্যাপার না, আমরা এখানে শিখে নিচ্ছি, আমরা দেখে নিলেই হয়ে যাবে। তাহলে দেখো, প্রস্তাবিত জাতীয় সম্পদ পুনর্গঠনের সংস্থা প্রধান নির্বাহী কর্মকর্তা হিসাবে কে নিযুক্ত হয়েছেন, অপশনস এ হয়ে যাচ্ছে কারেক্ট আনসার। মুভিং টু দ্য নেক্সট পার্ট, এটারও আমরা দেখতে পাচ্ছি অপশনে, কিন্তু আমরা পড়ে নেব। নেপালের কোন পর্বতারোহী 25 বার বিশ্বের সবচেয়ে উঁচু পর্বত এভারেস্ট আরোহণের জন্য বিশ্বের প্রথম পর্বত আরোহণে পরিণত হয়েছে, মানে সব থেকে বেশি বার গেছে, কতবার গেছে বাবু, 25 বার। এভারেস্টে চড়েছে টোটাল 25 বার। কারেক্ট আনসার কি, কামেরিতা শেরপা। বাকিগুলো তো হবেই না। চলে গেলাম পরের পার্ট। ইন্টারপোলের বিশ্বব্যাপী চুরি হওয়া সাংস্কৃতিক যে সম্পত্তিগুলো আছে সেইগুলোকে ট্র্যাক করার জন্য একটা অ্যাপ লঞ্চ করা হয়েছে। ঠিক, তার নাম কি, তার নাম হয়ে যাচ্ছে আইডি আর্ট। তার নাম কি, আইডি আর্ট। দেখতেই পাচ্ছ এখানে দেওয়া আছে। ম্যাটারটা কি, ইন্টারপোল বিশ্বব্যাপী চুরি হওয়া সাংস্কৃতিক, ইন্টারপোল কি করছে, এই যে সমস্ত ঐতিহ্যময় যে জিনিসগুলো আছে যেগুলো চুরি হয়ে যাচ্ছে, ঠিক আছে, সেই চুরি হওয়া জিনিসগুলোকে ট্র্যাক করার জন্য কি দিয়েছে, আইডি আর্ট চালু করেছে। আন্তর্জাতিক অলিম্পিক্স কমিটির বিলিভ ইন স্পোর্টস, দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, প্লিজ মেমোরাইজ দিস ওয়ান। কি বলা হয়েছে, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্টস এই ক্যাম্পেইনে কাকে নেওয়া হয়েছে, কারেক্ট অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশনস এ, PV সিন্ধুকে নেওয়া হয়েছে। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, আমি বারংবার বলছি, আন্তর্জাতিক অলিম্পিক কমিটির বিলিভ ইন স্পোর্টস প্রচারের জন্য কাকে নেওয়া হয়েছে PV সিন্ধুকে। Moving to the next part, what is the theme of 2021 International Nurse Day? Correct answer হয়ে যাচ্ছে D, Nurse, a voice to lead, a vision for the future
হেলথ কেয়ার। আমরা জানি এই সময় নার্স ডাক্তারদের কি গুরুত্ব, প্যান্ডেমিকের সময় সবসময় গুরুত্বটা জানতাম, আরও স্পষ্ট হয়ে গিয়েছিল। তো সেই দিবসটা সম্পর্কে কি বলা হয়ে যাচ্ছে, নার্স আ ভয়েস টু লিড আ ভিশন ফর দ্য ফিউচার হেলথ কেয়ার। ঠিক, আচ্ছা নার্স ডে আমরা কবে সেলিব্রেট করি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট, তাই না? নার্স ডে আমরা কবে সেলিব্রেট করি সেটাও কিন্তু ইম্পর্টেন্ট। এনিওয়ান বলতে পারবে কবে সেলিব্রেট করা হয়েছে নার্স ডে? চলো আমি বলে দিচ্ছি, ইন্টারন্যাশনাল নার্স ডে 12th মে। ঠিক, নিচের মধ্যে কে নাসার নতুন প্রশাসক হিসাবে শপথ গ্রহণ করেছেন? নতুন প্রশাসক হিসাবে শপথ গ্রহণ করেছেন কে? কারেক্ট অ্যান্সার যেটা সেটা হয়ে যাচ্ছে অপশন সি, বিলস নেলসন। বিলস নেলসন নাসার নতুন প্রশাসক হিসাবে শপথ গ্রহণ করেছেন। সমস্ত অ্যাপয়েন্টমেন্ট কি খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা আমাদের কোর্স সম্পর্কে আমি আরেকবার হালকা করে বলে দিচ্ছি, মনে রাখবে আমাদের দুটো কোর্স আছে, একটা WBCS ওরিয়েন্টেড, একটা হয়ে যাচ্ছে অল আদার্স এক্সাম। অল আদার্সের জন্য সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে কি করতে হবে, জেনকম মহাপ্যাক কিনতে হবে। কি কিনতে হবে? জেনকম মহাপ্যাক কিনতে হবে। আর WBCS এর সাবস্ক্রিপশন নিতে গেলে তোমাকে কি কিনতে হবে, WBCS মহাপ্যাকটা কিন্তু কিনতে হবে। কিনবে তুমি কোথা থেকে? আড্ডা 247 ওয়েবসাইট বা আড্ডা 247 অ্যাপ থেকে। যখন তুমি কিনবে সেখানে Y266 এই কোডটাকে দেবে। এবার আমার ক্লাস টাইমিংটা আমি একটুখানি বলে দিই। প্রত্যেক দিন সকাল 7টার সময় আমার কিসের ক্লাস হয়? কারেন্ট অ্যাফেয়ার্সের হয়। এবং কারেন্ট অ্যাফেয়ার্স কিন্তু প্রত্যেকটা পরীক্ষার জন্য বিশেষভাবে গুরুত্বপূর্ণ, তো অতি অবশ্যই এটা মনে রেখে দিও। কারেন্ট অ্যাফেয়ার্স হচ্ছে প্রত্যেক দিন সকাল 7টার সময়, এটা কিন্তু ডেইলি হবে, রাইট? রাত্রিবেলা 8টার সময় আমার একটা ক্লাস হয়, সেটা হয়ে যাচ্ছে জিকের ক্লাস। এই যে জিকের ক্লাস সেইটা কখন কখন হয়? সোম, বুধ, শুক্রবারে হয়। কখন কখন হবে? সোম, বুধ, শুক্রবারে আমার এই ক্লাসটা কিন্তু হচ্ছে। আপাতত এই ক্লাস শিডিউল আমার রয়েছে। ডোন্ট ফরগেট টু লাইক অ্যান্ড শেয়ার দ্য চ্যানেল, অতি অবশ্যই এটাকে কিন্তু করে নিও। আবার তোমাদের সাথে কখন দেখা হবে? আজকে মানডে, তো আজকে রাত্রিবেলা 8টার সময় তোমাদের সাথে আমার দেখা হচ্ছে। ঠিক, এটা হয়ে যাচ্ছে টোটাল ক্লাস শিডিউলটা। আশা করি তোমরা আমাদের দেখতে থাকবে, এইভাবেই পড়াশোনা করতে থাকো, একটুখানি পজিটিভ থাকো, জানো কেউ তোমাকে দুর্বল না করতে পারে আর তোমার মাথাটাকে না ভাঙাতে পারে। তো কোনো উল্টো পাল্টা কথায় কান দিও না। আজকে পরীক্ষা হোক, পরে পরীক্ষা হোক, আমাদের কি করতে হবে? পড়তে হবে। তাহলে পড়তে হবে, তাই পড়তে থাকো। কার সাথে? আড্ডা 247 বেঙ্গলির সাথে। ঠিক আছে, তাহলে কবে দেখা হচ্ছে? আজকে রাত্রিবেলা। আজকে রাত্রিবেলা, সোমবার রাত্রিবেলা কটার সময়? 8টার সময়। ঠিক, আর 8টার সময় যদি তোমরা পরেই দেখে থাকো তাহলে আমি বলে দিচ্ছি, সোম, বুধ, শুক্র 8টা এবং ডেলি 7 AM কারেন্ট অ্যাফেয়ার্স। ঠিক, এটা আমরা রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স করলাম। রিভিশন কারেন্ট অ্যাফেয়ার্স কবে কবে? মে এবং জুন মাসের। আরও একটি পার্ট এটির আসবে এবং তোমাদেরকে কি করতে হবে? এইখান থেকে ভালো করে একটুখানি পড়ে নিতে হবে। চলো আজকে এই পর্যন্তই, থ্যাংক ইউ।